হ্যালো স্টুডেন্টস অফ ক্লাস 12, আমরা লাস্ট ভিডিওতে স্থির তড়িতের যে প্রথম অধ্যায় অর্থাৎ স্থির তড়িতের প্রাথমিক ঘটনাবলী, তো এই অধ্যায়ের কি ইম্পর্টেন্ট প্রশ্ন হতে পারে। অবশ্যই এই চ্যাপ্টার অনেক ছোট এবং এখান থেকে খুব কম প্রশ্ন আসে, কিন্তু স্থির তড়িতের যে নাম্বার আগে যেটা ছিল সেটা হচ্ছে 8 মার্কস থাকতো, তো এখন নাম্বার যেহেতু সেখানে একটু বেড়েছে, তো হোপফুলি আমরা ফার্স্ট চ্যাপ্টার থেকেও কিছু প্রশ্ন কিন্তু পেতে পারি। তো এর আগেও 1-2 নাম্বার হয়েছে প্রশ্ন। তো আমি লাস্ট ভিডিওতে তোমাদের থিওরি পোরশন কি কি ইম্পর্টেন্ট সেটা নিয়ে আলোচনা করেছি। সো এই স্থির তড়িতের প্রাথমিক ঘটনাবলী অধ্যায়ের এই ভিডিওতে আমরা লাস্ট ভিডিও অবশ্যই এই চ্যাপ্টারে, তো এই ভিডিওতে আমরা কি করব, এই চ্যাপ্টারে কিছু প্রশ্ন যেগুলো ইম্পর্টেন্ট হতে পারে অর্থাৎ নিউমেরিক্যাল টাইপের, যেগুলো 1 মার্কসের স্পেশালি, কারণ 2 মার্কসের কোশ্চেন এখান থেকে খুব কম, আর যেগুলো 2 মার্কসের হতে পারে সেগুলো হচ্ছে আধানের তলমাত্রিক ঘনত্ব নিয়ে প্রশ্ন, তো সেগুলো হতে পারে। তো আমি 1 মার্কসের কোশ্চেন স্পেশালি বলবো, কারণ এখানে 1 মার্কসের কোশ্চেনের চান্সটা একটু বেশি। তো আমি কয়েকটা প্রশ্ন সিলেক্ট করেছি, তো এই টাইপের প্রশ্ন গুরুত্বপূর্ণ হতে পারে। তো সবচেয়ে প্রথম যে প্রশ্ন গুরুত্বপূর্ণ হতে পারে, যেটা এর আগেও এসেছে, সেই ক্ষেত্রে কি হবে না, আধানের পরিমাণ দেওয়া থাকবে। সাপোজ Q equals to 1 কুলম্ব or 2 কুলম্ব। তো প্রশ্ন থাকবে এরকম যে 1 কুলম্ব তড়িতাধানে ইলেকট্রনের সংখ্যা কত হবে। এমসিকিউ থাকলে 4টে অপশন থাকবে, আর যদি ভিএসএ থাকে সেখানে কোনো অপশন নেই, এমনি এক কথায় জিজ্ঞেস করবে। তো এই জাতীয় অঙ্ক করার সময় তোমরা যেটা মাথায় রাখবে যে আমরা Q equals to n অর্থাৎ আধানের কোয়ান্টাম নীতি পড়েছি, তখন এখানে Q ছিল মোট আধান, E হচ্ছে ইলেকট্রনের আধান অর্থাৎ 1.6 × 10⁻⁹, আর n হচ্ছে ইলেকট্রন কিংবা আধানের ক্ষেত্রে সংখ্যা। তো আমাদের n চেয়েছে, সো n equals to হবে Q/E অর্থাৎ ইলেকট্রনের আধানের মান বসালাম। সো এটাকে যখন ডিভাইড করব, তো ডিভাইড করলে যে ভ্যালুটা আসবে, যেরকম তোমরা ডিভাইড করে দেখো ক্যালকুলেটরে 6.25 10⁻80 অতগুলি। তো এখানে দেখবে অপশনে কিন্তু থাকবে, আর যখন এটা 2 কুলম্ব নিয়ে থাকবে তখন তোমরা কি করবে, q এর জায়গায় 2, e এর জায়গায় 1.6 10⁻⁹, সেখান থেকে যা বেরোবে, যেরকম এখানে বেরোচ্ছে 12.5 10⁻80। তো এটা একটা টাইপের প্রশ্ন, এটা আগেও ইম্পর্টেন্ট ছিল, আগের প্যাটার্নেও এখনো। নেক্সট যে প্রশ্ন সেটা হচ্ছে যে আমরা একটা লিস্ট, অর্থাৎ থিওরিতে তোমরা দেখবে একটা লিস্ট রয়েছে, সেই লিস্টে কি আছে না, সেই লিস্টে যেটা রয়েছে সেটা হচ্ছে কোনটাকে কার সঙ্গে ভার্সন করলে কোনটা ধনাত্মক আধানে আহিত হবে এবং কোনটা ঋণাত্মক আধানে আহিত হবে। তোমরা টেক্সট বই খুলে ছায়া প্রকাশনী বইতে দেখতে পারো, আমি ফার্স্ট ভিডিওতে বলেও ছিলাম, সেটা হচ্ছে সেকেন্ড পেজেই রয়েছে ফার্স্ট চ্যাপ্টারে, সেখানে লেখা রয়েছে স্থির তড়িৎ শ্রেণী, সেখানে দেখবে 1 থেকে 12 অর্থাৎ পশম শেক থেকে সেলুলয়েড অবধি রয়েছে। তো কার সাথে কার ঘর্ষণ করলে কোন আধান সৃষ্টি হবে। তো এই ক্ষেত্রে যেটা বোঝা যাচ্ছে কিংবা এই ক্ষেত্রে যেটা হচ্ছে, প্রথমে যে থাকবে পদার্থ সেটা ধনাত্মক আধানে হবে এবং লিস্টে যেটা পরে রয়েছে সেটা ঋণাত্মক আধানে আহিত হবে। এটা তোমাদের মনে রাখতে বলেছিলাম। তো এখান থেকে কিছু প্রশ্ন আমাদের এমসিকিউতে কিংবা এক কথায় হতে পারে। আমি একটা প্রশ্ন তোমাদের উদাহরণ দিচ্ছি, একটি কাঁচদণ্ডকে রেশম দিয়ে ঘষলে কি হবে। তো আমরা যদি একটু ভেবে দেখি, তো কাঁচদণ্ড এবং রয়েছে রেশম। তো তোমরা টেক্সট বইতে সবটা খুলে রাখো, আমি তোমাদের খুলে পেজ নাম্বারটাও বলছি, সেকেন্ড পেজেই রয়েছে, পুরনো বইতে পেজ নাম্বার 4-এ। তো সেই ক্ষেত্রে কাঁচ রয়েছে 2 নম্বর সিরিয়ালে স্থির তড়িৎ শ্রেণীতে, এবং আমাদের রেশম কিংবা পশম যাই থাকুক না কেন, এখানে রেশম রয়েছে এবং রেশম রয়েছে 4 নম্বরে। তো স্বাভাবিকভাবে কাঁচ থেকে ইলেকট্রন রেশমে যাবে, তার মানে কাঁচ হবে ধনাত্মক আধানে আহিত হবে আর রেশম হবে ঋণাত্মক আধানে আহিত হবে, কারণ ইলেকট্রনের আধিক্য রেশমে বেশি হচ্ছে। তো এখানে যে অপশনগুলো ছিল, সেখানে একটা অপশন রয়েছে কাঁচদণ্ডের পরমাণু থেকে কিছু ইলেকট্রন বিচ্যুত হয়ে রেশমে চলে যাবে, তো ওটাই সঙ্গে ম্যাচ করছে। তো এটা আরেকটা টাইপ এমসিকিউ কিংবা শর্ট প্রশ্ন, যেখানে আমরা এই চ্যাপ্টার থেকে কিন্তু পেতে পারি। এছাড়া একই প্রশ্ন অন্যরকম হতে পারে, কিরকম না, একটি কাঁচদণ্ড সিল্কের কাপড়ে ঘষা হলো, কাঁচদণ্ডটির ভর কি হবে না, কাঁচদণ্ড আমি বললাম ধনাত্মক আধানে আহিত হবে, অর্থাৎ সেখান থেকে ইলেকট্রন
কাছ থেকে রেশম কিংবা পশমে চলে যাচ্ছে। তো যেহেতু ইলেকট্রনের হ্রাস হচ্ছে, স্বাভাবিকভাবে ভর, ওভারঅল ভরটা কমে যাবে, তাই এখানে একটা অপশন রয়েছে ভর হ্রাস পাবে। তো এটা একটা প্রশ্ন। আর স্ট্যাট কুলম আর আমাদের এই ইএসইউ, যেটা হচ্ছে একটা শর্ট প্রশ্ন রয়েছে যে এক স্ট্যাট কুলম মানে সেটা সিজিএসএ কি না, এটাই হচ্ছে সিজিএসএ 1 ইএসইউ, কারণ ইলেকট্রোস্ট্যাটিক ইউনিটকেই আমরা স্ট্যাট কুলম বলে থাকি। স্ট্যাট কুলমটা কিন্তু অ্যাকচুয়ালি সিজিএসএ কপি। তো এটা তোমরা জানো, তো ওটা আগেও পড়েছো, ক্লাস 10 এও পড়েছো, জাস্ট মনে করালাম যেহেতু প্রশ্ন আছে। আর আরেকটা টাইপ যেটা প্রশ্ন হয় সেটা হচ্ছে কি কিছু আধান দেওয়া থাকবে, কারণ আমরা এখানে দেখেছি যে সবচেয়ে ক্ষুদ্রতম যে আধান হবে সেটা হচ্ছে ইলেকট্রনের যে আধান তার সঙ্গে সমান। সো 1.6 10 টু দি পাওয়ার -19। তো যতগুলো থাকবে সেগুলো সব কি থাকবে না পূর্ণ সংখ্যার গুণিতক আকারে থাকবে, অর্থাৎ এর পরেরটা হবে এর সঙ্গে 2 গুণ, তারপরে 3 গুণ, তারপরে 4 গুণ, কারণ হচ্ছে এই যে n এর ভ্যালু সেটা হচ্ছে কিন্তু এরকম 1 2 3 4 5 এরকম আর কি। এবারে ধনাত্মক ঋণাত্মকের জন্য আমরা -1 কি +1 সেগুলো বলি, কিন্তু মূলত ব্যাপারটা হচ্ছে কি না আধান যদি আমরা ই ধরি সেই ক্ষেত্রে আমরা এখানে ইন্টিজার ভ্যালুগুলোই ধরি, মানে 1 2 3 4। তোমরা দেখবে তোমাদের টেক্সট বইতে যেখানে আধানের কোয়ান্টাম নীতি, আমি পেজ নাম্বারও তোমাদের আবার বলছি, লাস্ট ভিডিওতে বলেছি, সেটা হচ্ছে পেজ নাম্বার 4 ওল্ড বইতে, সেখানে দেখবে আমরা n এরকম লিখেছি। এবারে তোমাদের বইতে যে এখানে প্লাস মাইনাস চিহ্ন রয়েছে সেটা বোঝানোর জন্য, আমাদের মোট আধান ধনাত্মক কি ঋণাত্মক সেটা বোঝানোর জন্য। এইবারে এখানে দেখো 1.6 এর পর যখন 2 দিয়ে গুণ করা হচ্ছে তখন আসছে 3.2 10 টু দি পাওয়ার -19 কুলম্ব, যখন 3 দিয়ে গুণ হচ্ছে তখন আসছে 4.8 10 টু দি পাওয়ার -19 কুলম্ব। এর মানে হচ্ছে 1.6 থেকে 3.2 এর মধ্যবর্তী কিন্তু কোনো আধান থাকতে পারে না, এইটা হচ্ছে মূল কথা। তো এখান থেকে কোন জাতীয় প্রশ্ন হয় না, তোমাদের এরকম কিছু বলে দেবে প্রদত্ত কোণটি একটি কণার আধান হতে পারে না, কেন? তো দেখো এইখানে যতগুলো অপশন রয়েছে তোমরা দেখবে, সাপোজ এরকম একটা অপশন রয়েছে, আরো কিছু অপশন রয়েছে যেরকম 1.6 ইনটু 10 টু দি পাওয়ার -7 কুলম্ব, 3.2 10 টু দি পাওয়ার -7। কিন্তু এটা লক্ষ্য করে দেখালো 1.6 10 টু দি পাওয়ার -20, এটা মানে অ্যাকচুয়ালি 0.16 10 টু দি পাওয়ার -19 কুলম্ব। এই আধান কিন্তু হওয়া মুশকিল আছে, কেন? সবচেয়ে কম ভ্যালুটাই হচ্ছে এটা, আর এই মানটা তার থেকেও কম হয়ে যাচ্ছে, তাহলে এটা বাস্তবে সম্ভব না। তোমরা বলবে হ্যাঁ স্যার এটা তো অনেক বেশি মান, না বেশি মান তো হতেই পারে, সবচেয়ে ন্যূনতম তো এটা, তো তার থেকে বেশি তো হতেই পারে, এটা তো আরো কম হচ্ছে, তাহলে হবে না। তার মানে এটা আধানের কোয়ান্টাম নীতিকে কি করছে, ভায়োলেট করছে কিংবা তার পরিপন্থী হয়ে যাচ্ছে। এইবারে প্রশ্ন হচ্ছে, তো এই টাইপের প্রশ্নের মধ্যে আরেকটা প্রশ্ন এরকম রয়েছে যেরকম যে 75 কিলো ইলেকট্রনে কুলম্ব এককে আধানের পরিমাণ কত? 75 কিলো। তো এইবারে দেখো এখানে 75 কিলো বলে দেওয়া মানে আমাদের বুঝতে হবে যে 75 কিলো এখানে বলছে, তাহলে আমরা ইলেকট্রনে কুলম্ব এককে, তাহলে একটা ইলেকট্রনের ভর কত? না একটা ইলেকট্রনের ভর হচ্ছে 9.11 কিংবা 9.1 10 টু দি পাওয়ার -31 কিলো। আর যেহেতু বলেছে একটা ইলেকট্রনের ভর কত, এখানে 75 কিলো ইলেকট্রনে বলছে, তাহলে একটা ইলেকট্রনের ভর কত? তাহলে এখান থেকে তোমরা নিশ্চিত পঁচাত্তর কিলো, তাহলে এইটা হচ্ছে একটা ইলেকট্রনের ভর। তাহলে 75 কিলোতে কতগুলো ইলেকট্রন থাকতে পারে সেটা বের করতে পারবে। আর প্রত্যেকটা ইলেকট্রনের আধান হচ্ছে এইটা, যেরকম ঐকিক নিয়মে তোমরা করো, এখানে ঐকিক নিয়ম লাগিয়েই করা যেতে পারে যে কত কিলো ইলেকট্রন, অর্থাৎ আমি বলছি একটা ইলেকট্রনের ভর অতটা, তো 75 কিলো ইলেকট্রন যে রয়েছে, কি 75 কিলো ভরের যে রয়েছে, তখন ইলেকট্রন সংখ্যা কত হবে? তো জাস্ট ঐকিক নিয়ম প্রয়োগ করলে যতগুলো ইলেকট্রন সংখ্যা বের হলো সেইটাকেই আমরা 1.6 10 টু দি পাওয়ার -19 দিয়ে গুণ করব। তো গুণ করে তোমরা দেখবে এই অ্যানসারটা আসছে কিনা, এটা কিন্তু আসবে, জাস্ট ঐকিক নিয়ম প্রয়োগ করেই করতে পারো। তো এটা একটা টাইপ রয়েছে। আর হচ্ছে কি যে
আবেশের ফলে নিকটবর্তী প্রান্তে কি হয় না আমরা জানি নিকটবর্তী প্রান্তে বদ্ধ আধান এবং যেটা দূরে থাকে স্বাভাবিক সেটা হবে কি যেহেতু বিকর্ষণ ব্যাপারটা থাকছে সেই জন্য সেটা হচ্ছে মুক্ত আধান। আর কি না 1 মোল ইলেকট্রনের ভর। আচ্ছা এই যে 1 মোল ইলেকট্রনের ভরের কথা বলা হচ্ছে তো 1 মোল ইলেকট্রন মানে আমরা জানি অ্যাভোগাড্রো সংখ্যক ইলেকট্রন হবে। তাহলে ভরের কথা বলা হয়েছে তো একটা ইলেকট্রনের ভর আমরা জানি 9.11 10 টু দি পাওয়ার -31 কিলো। সো এখানে পুরো ব্যাপারটা যদি আমরা ভাবি অতগুলো ইলেকট্রন তাহলে কি করতে হবে 9.11 10 টু দি পাওয়ার -31 কে 6.023 10 টু দি পাওয়ার 23 এটা দিয়ে আমরা গুণ করে দেব। গুণ করে যা পাওয়া যাবে সেটাই হবে উত্তর। যেহেতু এখানে একটা এমসিকিউ ছিল তো এখানে অপশন কিন্তু মিলিগ্রামে আছে তো মিলিগ্রামে রাখতেই হবে কোনো মানে নেই যেহেতু এমসিকিউ সেই জন্য ছিল অপশন তাই করতে হয়েছে। তোমরা জাস্ট মাল্টিপ্লাই করবে সেখান থেকে সেটা কেজিতে আসছে তো কেজি থেকে গ্রাম করা যাবে 1000 দিয়ে গুণ করে তারপরে 10 টু দি পাওয়ার -3 কে নিয়ে নিলেই মিলিগ্রাম হয়ে যাবে। জাস্ট ক্যালকুলেটরে গুণ করো এই রাশিমালা যেটা রয়েছে এখানে এই যে ম্যাথমেটিক্যাল রাশিমালা গুণ করলেই পেয়ে যাবে। তো এটা একটা টাইপের প্রশ্ন। আরেকটা হচ্ছে যে একটি নিস্তড়িত ধাতব পাত থেকে 10 টু দি পাওয়ার 19 সংখ্যক ইলেকট্রন অপসারণ করলে 10 টু দি পাওয়ার -19 সংখ্যক যে পরিমাণ আধান অপসারণ করলে পাতে যে পরিমাণ আধান হবে। তো একটা ধাতব পাত থেকে 10 টু দি পাওয়ার 19 সংখ্যক ইলেকট্রনকে অপসারণ করা হয়েছে। তো এক একটা ইলেকট্রনের আমরা জানি আধান হচ্ছে 1.6 10 টু দি পাওয়ার -19 তাহলে 10 টু দি পাওয়ার 19 সংখ্যক করা হয়েছে তাহলে আধানটা থাকছে কত 1.6। তো এখানে দেখবে অপশন রয়েছে 1.6 কুলম্ব। এবারে বলা হচ্ছে যে এটা পজিটিভ হবে কি নেগেটিভ হবে। স্বাভাবিকভাবে পজিটিভ হবে যেহেতু ইলেকট্রন অপসারণ হয়েছে তাহলে ক্যাটায়ন যেরকম হয় তো এই জন্য এখানে পজিটিভ হবে নেগেটিভ হবে না। যদি ইলেকট্রন বর্জন হয়েছে তো স্বাভাবিকভাবে ঋণাত্মক আধানের আধিক্য হলো না হ্রাস পেল সেই জন্য এটা পজিটিভ হবে। তাহলে উত্তর আমরা বলতে পারি +1.6 কুলম্ব। তো এটা একটা টাইপের প্রশ্ন। আর নেক্সট যে প্রশ্ন নিয়ে আমরা বলবো যে কোন পার্থিব বস্তুতে তড়িতাধানের পরিমাণ 1.6 ই হলে এটি কি লঙ্ঘন করছে না 1.6 ই যদি আমরা বলি তো এই 1.6 ই বলে দেওয়া মানে এটা আধানের কোয়ান্টাম নীতিকে লঙ্ঘিত করছে। তো এখানে অপশনে রয়েছে আধানের কোয়ান্টাম নীতি কারণ আধানের কোয়ান্টাম নীতি বলাই রয়েছে একটা ইলেকট্রনের আধানের যেটা মিনিমাম ভ্যালু সেটা হচ্ছে 1.6 into 10 to the power -19 সেটাই হচ্ছে মিনিমাম ভ্যালু। তারপরে যতগুলো হবে গুণিতক আকারে যেটা তার গুণিতক আকারে পাওয়া যাবে না সেগুলো কিন্তু আধানের কোয়ান্টাম নীতিকে লঙ্ঘিত করছে সেটাকে কিন্তু ধরা হবে না সেটা বাতিল। এইবারে একটা প্রশ্ন রয়েছে যে এটা তো আমি আগেই বলেছি 2 কুলম্ব তড়িতাধানে ইলেকট্রনের সংখ্যা। তো এটা নিয়ে গুরুত্বপূর্ণ প্রশ্ন রয়েছে স্ট্যাট কুলম্বের সঙ্গে আমাদের যে সম্পর্ক আধানের ইএসইউ সেটা জানো তোমরা 1 ইএসইউ সেটা আমি বলেছি। তো এই চ্যাপ্টার থেকে এমনিও প্রশ্ন একটু কম। তো আর যেটা আমাদের এখানে গুরুত্বপূর্ণ হতে পারে শর্ট প্রশ্নতে যদি বলা হয় কুলম্ব এবং ইএসইউর মধ্যে সম্পর্ক অর্থাৎ 1 কুলম্ব = 3 × 10 টু দি পাওয়ার 9 ইএসইউ। তো সেটাও শর্ট প্রশ্নের জন্য মাথায় রাখবে। আর হচ্ছে এই তড়িৎ পর্দা। তো তড়িৎ পর্দা কোন নীতিতে কাজ করে তোমরা জানো ইলেকট্রিক স্ক্রিনটা হচ্ছে যে আধান দিলে পরিবাহী বাইরের পৃষ্ঠে থাকে আধান তো সেইটাই নীতি ফলো হয় সেখানে। আর কাঁচ পরিবাহীর ভেতরে পৃষ্ঠে মুক্ত আধান থাকতে পারে কিনা তো স্বাভাবিকভাবে থাকবে না সেটা অন্তর। আর তড়িতায়িত পরিবাহীর আধান ধরে রাখার জন্য আকার কি রকম হওয়া বাঞ্ছনীয়। স্বাভাবিক ব্যাপার গোলকাকার কিংবা গোলাকার হওয়া উচিত কারণ হচ্ছে যদি কোনো কর্নার সাইড থাকে যেরকম আমরা এখানেও দেখতে পাচ্ছি এই কর্নার সাইড গুলো তো যদি কোনো কর্নার সাইড থাকে অর্থাৎ এরকম তো সেখানে কি হবে আধানের তড়িৎ ঘনত্বের মান বেশি হয়ে যাবে সেখানে কিন্তু আধান বেশি জমবে। তো আমরা বেশি আধান ধরার জন্য এই কর্নারটাকে অ্যাভয়েড করি সেই জন্য আমরা গোলাকার কিংবা স্ফেরিক্যাল শেপের হলে সুবিধা হয় অর্থাৎ বেশিও ধরে সেখানে। একটি কম আধানযুক্ত গোলক থেকে একটি বেশি আধানযুক্ত গোলকে আধান সরবরাহ করা সম্ভব কি না ডেফিনেটলি না। নিম্ন বিভব থেকে উচ্চ বিভব হবে না উচ্চ বিভব থেকে নিম্ন বিভবের দিকেই হবে তো এটাও হবে না। তো এই আধানের
তলমাত্রিক ঘনত্ব নিয়ে কিছু প্রশ্ন হয়, তো অঙ্ক তোমরাই করবে, কারণ ওটা তোমরা নিজেরাই করতে পারবে, কারণ অঙ্ক খুবই সহজ হয়। আমি শুধু একটা এক্সাম্পল বলছি যে Q/A এটাই হচ্ছে আধানের তলমাত্রিক ঘনত্ব। তো আধানের যে তলমাত্রিক ঘনত্ব সেখান থেকে আমাদের যেটা এর মাত্রা, এখান থেকে L², এইটা হচ্ছে তার মাত্রা। তো এটাও কিন্তু এমসিকিউ তে একটা ইম্পর্টেন্ট প্রশ্ন, তো এটা একটু মাথায় রাখতে হবে। এছাড়া আধানের তলমাত্রিক ঘনত্ব নিয়ে কিছু অঙ্ক হতে পারে, যেরকম স্ফেরিক্যাল শেপের রয়েছে, তো সেই ক্ষেত্রে এই বস্তু হচ্ছে 4πr²। তো সাধারণত এখানে প্রশ্ন কিরকম হয় না, হয়তো আধানের পরিমাণ সেম রয়েছে, ব্যাসার্ধ অন্যান্য রয়েছে, তো সেখানে σ1 σ2 অর্থাৎ দুই ক্ষেত্রে আমাদের আধানের তলমাত্রিক ঘনত্বের অনুপাত, যেটা তোমাদের টেক্সট বইতে দেখবে উদাহরণ রয়েছে, আর ছায়ার টেক্সট বইতে যে সেট 1 এর যে অঙ্ক রয়েছে সেখানেই রয়েছে। তো যেহেতু একই জিনিস, ওই জন্য আমি আর করাচ্ছি না, কিন্তু আমি শুধু বলে দিলাম কোথায় রয়েছে। তো এই ফর্মুলা, তার মাত্রা, এই ফর্মুলা দিয়ে কিছু অঙ্ক, সেটা মাথায় রাখতে হবে। আর আধানের তলমাত্রিক ঘনত্ব কোথায় বেশি হয় না, যেখানে তীক্ষ্ণ অংশগুলো, যেখানে বক্রতা বেশি, সেই ক্ষেত্রে বেশি হয়। তো এটা আমি ফার্স্ট ভিডিওতে তোমাদের বলেছিলাম, তোমরা মনে করে দেখো। এই চ্যাপ্টারে যে এইচএস এর জন্য ইম্পর্টেন্ট প্রশ্ন আলোচনা করতে গিয়ে ফার্স্ট ভিডিওতে এই চ্যাপ্টারে আমি তোমাদের বলেছিলাম, তোমাদের টেক্সট বইতেও বলে দিচ্ছি কোথায় না, যেখানে আমরা 10 নম্বর পেজ ওল্ড এডিশনে আগের বছরের বইতে পরিবাহী পৃষ্ঠে আধান বন্টন, সেখানে পরিষ্কার বলা ছিল পরিবাহী পৃষ্ঠে যে অংশে বক্রতা যত বেশি সেই অংশে তত বেশি আধান কিন্তু জমা হয়। তার মানে হচ্ছে তীক্ষ্ণাগ্র বিন্দু যেগুলো হবে, কর্নার বা ন্যারো যেগুলো এন্ড গুলো হবে কিংবা শার্প এন্ড গুলো হবে, সেইখানে কিন্তু আধানের তলমাত্রিক ঘনত্ব বেশি, কারণ সেখানে আধানের জমাটাও বেশি হবে। তো এই চ্যাপ্টারে আর সেরকম নিউমেরিক্যাল কিছু বিশেষ পড়ার দরকার নেই। তোমরা পেজ নাম্বার 11 তে যে উদাহরণগুলো রয়েছে 1 থেকে 5 এই আধানের তলমাত্রিক ঘনত্ব দিয়ে, আর সেট 1 তোমাদের যে সেট 1 প্রশ্ন রয়েছে অর্থাৎ 20 নম্বর পেজে, সেটা দেখতে পারো, সহজই রয়েছে। আর হচ্ছে তোমাদের ছায়া প্রকাশনী বইতে যে এমসিকিউ রয়েছে, তো সেই এমসিকিউ তে 6 এর দাগ, 7 এর দাগ, যেমন 7 এর দাগে দেখো বলেছে 10⁻6 সংখ্যক ইলেকট্রন দেওয়া হলো একটা সোলার বলে, তো সোলার বলে আধান করা হবে। তো 1.6 10⁻⁻19 কুলম্ব একটা ইলেকট্রনের হয়। তো এখানে আমি 10⁻6 সংখ্যক দিয়েছি, তো তার সঙ্গে 10⁻6 গুণ হবে, তার আলটিমেট পড়ে থাকছে 1.6 10⁻⁻30। আর একটি তড়িৎ নিরপেক্ষ পাত থেকে কতগুলি ইলেকট্রন সরানো হলে পাতে 10⁻⁻7 সংখ্যক ধনাত্মক আধান লাভ করবে, এরকম একটা অঙ্ক আলোচনা করেছি। আর 14 দাগে, অর্থাৎ আমি বলছি 6 7 8 9 10 এমসিকিউ, আর 14 দাগে স্থির অবস্থায় একটি বিন্দু আধানের আধান মান q, ভি বেগে গেলে তো তড়িৎ আধানের মান কি হবে। তড়িৎ আধানের মান বস্তুর বেগের উপর কিংবা কণার বেগের উপর নির্ভর করে না, সেটা ইউনিক ভ্যালু, একটা সম্পূর্ণ ইন্ডিপেন্ডেন্ট একটা প্রপার্টি, সেই জন্য তার কিন্তু কোনো রকম পরিবর্তন হয় না। কিউ ছিল কিউ থাকবে, সে যত বেগেই যাওয়া হোক না কেন। তো এখানে আর কোনো বিশেষ কিছু পড়ার সেরকম দরকার নেই, নিউমেরিক্যাল স্পেশালি। থিওরিতে তো আমি আগে ভিডিওতে বলেছি, আমরা আলোচনা এখানেই শেষ করব। আর নেক্সট ভিডিওতে একটা খুব ইম্পর্টেন্ট চ্যাপ্টার, অ্যাকচুয়ালি খুব ডমিনেটিং চ্যাপ্টার বলতে পারো স্থির তড়িতে। স্থির তড়িতে যে 4টে চ্যাপ্টারের মধ্যে এই চ্যাপ্টারটাই একটু উইক, কম প্রশ্ন, খুবই কম প্রশ্ন হয়, কিন্তু তড়িৎ ক্ষেত্র যেটা এর পরের চ্যাপ্টার রয়েছে সেই চ্যাপ্টার খুবই ইম্পর্টেন্ট। আমি নেক্সট ভিডিওতে আমাদের 2021 সালে এইচএস পরীক্ষার জন্য এই তড়িৎ ক্ষেত্র চ্যাপ্টারের থিওরি, সংজ্ঞা কি, কিছু ডিফারেন্স কিংবা হর্সের কিছু প্রশ্ন কোনগুলো ইম্পর্টেন্ট হতে পারে 2021 এর জন্য, সেটা আমি নেক্সট ভিডিওতে আলোচনা করব। তো সেই ভিডিওতে আবার আলোচনা শুরু হবে। এখন আপাতত এই অবধি, সবাই ভালো থাকবে, সুস্থ থাকবে, মন দিয়ে পড়াশোনা করবে, পরীক্ষার প্রস্তুতি ভালো করে নাও। অল দ্য বেস্ট ফর এইচএস এক্সামিনেশন। তো নেক্সট ভিডিওতে দেখা হচ্ছে। টিল দেন, বাই।